একজন মানুষ গভীর রাতে অফিস থেকে বাড়ি ফিরছিল নিজের বাইকে। রাস্তাটা ছিল নির্জন, জঙ্গলে ঘেরা আর অদ্ভুতভাবেই নিস্তব্ধ। হঠাৎ সে অনুভব করে তার বাইকটা যেন ভারী হয়ে গেছে, যেন পেছনে কেউ এসে বসেছে। সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। তবুও অনুভূতিটা যায় না। ধীরে ধীরে উপস্থিতি আরো স্পষ্ট হতে থাকে। তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস, কাঁধের পাশে অদৃশ্য কারোর অস্তিত্ব। সে আর দেরি না করে দ্রুত বাড়ি ফিরে আসে। সবকিছু যেন স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই তার শরীর হিম হয়ে যায়। তার কাঁধে স্পষ্ট একটা ভেজা হাতের ছাপ, যেন কেউ পুরো পথ জুড়ে তার পেছনে বসেছিল আর তাকে স্পর্শ করেছিল। তারপর থেকে সে আর কখনো সেই রাস্তা দিয়ে যায় না। কিন্তু আজ রাতে একা বাইক চালালে মাঝে মাঝে তার মনে হয় তার পেছনে কেউ চুপচাপ বসে আছে। আজ থেকে প্রায় 4 বছর আগের। তখন আমি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শিল্প শহরে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। কাজের চাপ এমনই ছিল যে বেশিরভাগ দিনই অফিস থেকে বের হতে রাত হয়ে যেত। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। ঘড়িতে তখন প্রায় 11টা বেজে যায়। অফিস বিল্ডিংটা প্রায় ফাঁকা। একে একে সব লাইট নিভে গেছে, আর চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তবতা। বাইরে পা রাখতে আমি থমকে দাঁড়ালাম। চারিদিকে কোনো মানুষের চিহ্ন নেই, শুধু দূরে একটা স্ট্রিট লাইট ঝিলমিলিয়ে চলছে। আলোটা মাঝে মাঝে কেঁপে উঠছিল, যেন অন্ধকারের সঙ্গে লড়াই করছে। হালকা ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসে একটা অজানা অস্বস্তি ছিল, যেন কেউ আমাকে লক্ষ্য করছে। আমি নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে পার্কিং এর দিকে এগোলাম। পুরো পার্কিং লট ফাঁকা, শুধু আমার মোটরসাইকেলটায় এক কোণায় দাঁড়িয়েছিল অন্ধকারের মধ্যে, অদ্ভুতভাবেই একা। আমি চাবি ঢুকিয়ে ইঞ্জিন স্টার্ট করলাম। ইঞ্জিনের শব্দটা সেই নির্জন রাতে অস্বাভাবিকভাবে প্রতিধ্বনি করল। মনে হলো শব্দটা যেন শুধু সামনে নয়, পেছন থেকেও ফিরে আসছে কোথাও একটা ধাক্কা খেয়ে। একটা অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিলাম না। হেলমেটটা পরে ধীরে ধীরে বাইকটা এগিয়ে দিলাম। বাড়ির যাওয়ার আমার দুটো রাস্তা ছিল। একটা বড় রাস্তা, আলো আছে, লোকজনও আছে, একদম নিরাপদ, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়। আরেকটা শর্টকাট, জঙ্গল ঘেরা, নির্জন আর অদ্ভুতভাবে নীরব। লোকেরা বলতো রাতে ওই রাস্তায় যাস না। কেউ বলতো সেখানে মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো রাস্তায় নাকি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু কাছে গেলে মিলিয়ে যায়। আমি এইসব কথা কখনো বিশ্বাস করতাম না। হালকা হেসে নিজেকেই বললাম, ভূত বলে তো কিছু হয় না। আর সেদিনও আমি সেই জঙ্গল ঘেরা শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম। বাইকটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে ঢুকে গেল, আর আমিও তখন জানতাম না এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতে শুরু হতে চলেছে। রাস্তাটা ধীরে ধীরে আরো নির্জন হয়ে উঠল। দুই পাশে সারি সারি লম্বা গাছ, তাদের ডালপালা একে অপরের সাথে জড়িয়ে যেন আকাশটাকেই ঢেকে ফেলেছে। চাঁদের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারছিল না, শুধু বাইকের হেডলাইটের হলুদ আলো অন্ধকারকে কেটে সামনের পথটা দেখা যাচ্ছিল যতদূর। চারপাশে অদ্ভুত নিস্তবতা। হঠাৎ হালকা বাতাস বইতে শুরু করলো।
পাতাগুলো নড়ে চড়ে উঠল, কিন্তু সেই শব্দটা স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। আমি একটু অস্বস্তি অনুভব করলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বাইকের গতি বাড়ালাম। মনে মনে বললাম, কিছু না, শুধু বাতাস। বাইকটা এগিয়ে চলছিল, পুরো একদম নীরব বিচ্ছিন্নভাবে। প্রায় 10 মিনিট কেটে গেছে। ঠিক তখনই হঠাৎ মনে হলো বাইকটা যেন একটু ভারী হয়ে গেছে। আমি কপাল কুঁচকে ভাবলাম, রাস্তা খারাপ, তাই এমন লাগছে। কারণ ওই রাস্তার অনেক জায়গায় ছোট ছোট গর্ত ছিল। আমি তেমন কিছু গুরুত্ব দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই অনুভূতি। এবার একটু বেশি স্পষ্ট। বাইকটা যেন হালকা চাপা পড়ে যাচ্ছে, যেন পিছনে কেউ ওজন দিয়ে বসে আছে। আমার হাতের গ্রিপ শক্ত হয়ে গেল, হার্টবিট একটু দ্রুত হতে শুরু করলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, এটা শুধু আমার ভুল ধারণা। কিন্তু ঠিক তখনই বাইকটা হালকা দুলে উঠল, যেন পেছনে বসা কেউ তার অবস্থান ঠিক করছে। আমার শরীরের মধ্যে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এবার তার ভুল হবার কোনো কথাই নেই। একটা কথা পরিষ্কার হয়ে গেল, আমার বাইকের পেছনে কেউ বসে আছে, কিন্তু আমি তো কাউকে তুলিনি। ধীরে ধীরে আমার মনে একটা ভয় ঢুকতে শুরু করলো। আমি কি পেছনে তাকাবো নাকি না তাকিয়ে সামনে এগিয়ে যাব? অন্ধকার রাস্তার মধ্যে বাইকটা চলতেই থাকলো, আর আমার মনে সেই একটাই প্রশ্ন ঘুরছিল বারবার, আমার পেছনে বসে আছে কে? আমার বুকের ভেতর ধুক ধুক শব্দ শুরু হয়ে গেল। হার্টবিট এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল এই নির্জন রাস্তায় সেই শব্দটাই শুধু শোনা যাচ্ছে। আমি বাইকের গতি একটু কমিয়ে দিলাম। হাতের তালু ঘেমে গেছে পুরো। বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে আছি। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ধীরে ধীরে আমি চোখ তুললাম, রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু কিছুই নেই। পেছনের রাস্তা পুরোই ফাঁকা, না কোনো মানুষ, না কোনো ছায়া, শুধু অন্ধকার আর নিস্তবতা। আমি একদম স্থির হয়ে গেলাম। তারপর নিজেকে জোর করে বোঝালাম, সবটাই মনের ভুল। এত রাত হয়েছে তাই এইসব ভাবছি। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বাইকের গতি বাড়ালাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার সেই একই অনুভূতি। এবার আরো স্পষ্ট, বাইকটা আগের চেয়ে অনেক বেশি ভারী লাগছে, যেন কেউ শুধু বসে নেই, পুরো ওজন দিয়ে চেপে বসে আছে। আমার গলাটা শুকিয়ে গেল। ঠিক তখনই আমি সেটা অনুভব করলাম। আমার পিঠের ঠিক পেছনে বরফের মতন ঠান্ডা একটা বাতাস লাগছে। না, এটা বাতাস নয়, এটা ছিল কারোর নিঃশ্বাস। ধীরে, ঠান্ডা, আর খুব কাছ থেকে। মনে হচ্ছিল আমার শরীর একদম শক্ত হয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেছে, শ্বাস আটকে আসছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমার একদম পেছনে কেউ বসে আছে, এতটাই কাছে যে তার নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। কিন্তু রিয়ার ভিউ মিররে তো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমার পেছনে বসে আছে কি? ব্রিজের কাছে রাস্তার নির্জনতা যেন আরো ঘন হয়ে উঠছিল। দূরে হঠাৎ একটা ছোট্ট ব্রিজ দেখা গেল, পুরনো, সরু আর অদ্ভুতভাবে অন্ধকারে ঢাকা। ব্রিজের নিচে জল আছে কিনা তাও ঠিক বোঝা যাচ্ছিল না।
আমি বাইকটা সোজা ব্রিজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ বাইকের গতি কমে গেল অস্বাভাবিকভাবে। আমি অ্যাক্সিলারেটর ঘোরালাম আরো জোরে, কিন্তু বাইক যেন সামনে এগোতেই চাচ্ছে না। ইঞ্জিনের শব্দ বাড়ছে, কিন্তু গতি বাড়ছে না। যেন কেউ পেছন থেকে বাইকটাকে টেনে ধরে রেখেছে। আমার বুকের ভেতর ধকধক আরো বেড়ে গেল, হাত কাঁপতে শুরু করলো। আমি আবার চেষ্টা করলাম আরো জোরে অ্যাক্সিলারেটর করার জন্য, কিন্তু ফল একই। ঠিক তখনই আমি সেটা অনুভব করলাম, আমার কাঁধের ঠিক পাশে, খুব কাছে কেউ ঝুঁকে আছে। এতটাই কাছে যেন তার মুখ আমার কানের একদম পাশে। আমার পুরো শরীর এক ঝটকায় ঠান্ডা হয়ে গেল। শ্বাস নিতেও পারছিলাম না। মনে হচ্ছিল যদি আমি এখন একটু নড়ি, তাহলে সেটা আমার কানে কিছু একটা বলবে বা আরো কাছে আসবে। আমি স্থির হয়ে গেলাম, চোখ সোজার সামনে, কিন্তু মনের ভেতর একটাই আতঙ্ক ঘুরছে। এটা যদি সত্যি কেউ হয়, তাহলে সে কে? আর যদি মানুষ না হয়, তাহলে আমার কানের পাশে এখন দাঁড়িয়ে আছে কি? পেছনে তাকানো আমার আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল যদি এখনই পেছনে না তাকায়, তাহলে হয়তো আর কোনোদিনই জানতে পারবো না আমার সাথে ঠিক কি ঘটছে। আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম। হাত কাঁপছিল, তবুও ধীরে ধীরে সাহস জোগাড় করলাম। তারপর আমি মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু সেই আগেরই মতো কেউ নেই। পেছনের রাস্তা একেবারে ফাঁকা, না কোনো মানুষ, না কোনো ছায়া, শুধু অন্ধকার। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো তাহলে এতক্ষণ যা অনুভব করছিলাম সবটাই কি মনের ভুল? কিন্তু ঠিক তখনই আমার চোখ পড়ল বাইকের পেছনের সিটের দিকে। আর সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সিটটা স্বাভাবিক নেই, মাঝখানটা স্পষ্টভাবে নিচে দেবে গেছে, যেন কেউ বসে আছে, অদৃশ্য কিন্তু ভারী। আমি চোখ সরাতে পারছিলাম না। স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে কেউ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, মাথা ঝিমঝিম করছিল। 1 সেকেন্ডও আর সেখানে থাকার সাহস হলো না। আমি ঝট করে সামনে তাকালাম, আর কোনো কিছু না ভেবেই এক্সেলেটার পুরো ঘুরিয়ে দিলাম। বাইকটা হঠাৎ করে গতি পেল। আমি পাগলের মতো চালাতে লাগলাম। পেছনে কি আছে সেটা আর জানার চেষ্টা করলাম না। শুধু একটা চিন্তা, এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। অন্ধকার রাস্তা পেছনে পড়ে যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ওটা এখনো আমার সাথেই আছে। আমি আর পেছনে তাকাইনি। প্রায় পাগলের মতো বাইক চালাতে চালাতে অবশেষে শহরের আলো চোখে পড়ল। ধীরে ধীরে নির্জন রাস্তা শেষ হয়ে গেল। চারপাশে আবার মানুষের বসতি, আলো আর পরিচিত পরিবেশ। তবুও আমার বুকের ভেতর ধকধক থামছিল না। প্রায় 20 মিনিট পরে আমি বাড়ি পৌঁছালাম। বাইকটা গ্যারেজে ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করলাম। এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছিল সেই নিস্তব্ধতার মধ্যেও যেন কেউ এখনো দাঁড়িয়ে আছে, আমার খুব কাছে। আমি ধীরে ধীরে হেলমেটটি খুলে রাখলাম। হাত এখনো কাঁপছে, কে জানি। ঠিক তখনই বাড়ির দরজা খুলে গেল। মা বাইরে এসে দাঁড়ালেন। আমার দিকে একবার তাকিয়ে হঠাৎ ভ্রু কুঁচকে বললেন, তোর জামাটা এত ভিজে কেন? আমি একটু অবাক হয়ে হেসে বললাম, ভিজে? কোথায়? মা একদম সিরিয়াস গলায় বললেন, এই তো তোর কাঁধের কাছে।
আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ধীরে ধীরে আমি নিচের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমি সেটা দেখলাম। আমার জামার কাঁধের ওপর স্পষ্ট একটা ভেজা হাতের ছাপ। 5টা আঙুল পরিষ্কার দাগ, যেন কেউ ভেজা হাত দিয়ে আমার কাঁধ শক্ত করে ধরেছিল। আমার গলা একদম শুকিয়ে গেল। মা কিছু একটা জিজ্ঞেস করছিলেন, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, যদি পেছনে কেউ না থাকে তাহলে এই হাতের ছাপটা এলো কোথা থেকে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তখনও বাকি ছিল, আমি যখন বাইক থেকে নামলাম তখন কি সেটা নেমে গেছে, নাকি এখনো আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমার আর দেরি করার সাহস হচ্ছিল না। মায়ের কথা শুনে আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে পড়লাম। পা দুটো যেন ঠিকমতো কাজ করছিল না, তবুও কোনোভাবে নিজেকে সামলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কাঁধের দিকে তাকালাম, আর ঠিক তখনই আমার শরীরের ভেতর দিয়ে যেন বরফের একটা ঢেউ বয়ে গেল। আমার কাঁধের শার্টের কাছে স্পষ্ট একটা ভেজা হাতের ছাপ। 5টা আঙুল আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, যেন কেউ ভিজে হাত দিয়ে আমার কাঁধ শক্ত করে চেপে ধরে রেখেছিল। জলটা এখনো পুরো শুকায়নি, হালকা টপ টপ করে নিচের দিকে গড়িয়ে পড়ছে। আমি স্থির হয়ে গেলাম, শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন যে জিনিসটা এতক্ষণ আমার পেছনে বসেছিল সে শুধু বসেই ছিল না, সে আমাকে স্পর্শও করেছিল। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাথায় একটা চিন্তা বারবার ঘুরছিল, আমি যখন বাইক চালাচ্ছিলাম তখন কি সেই হাতটাই আমার কাঁধে রাখা ছিল? আর যদি তাই হয় তাহলে আমি বাড়িতে ঢোকার সময় সেটা কি আমার সাথে ঢুকে পড়েছে? পরের দিন সকালটা অন্য দিনের মতো ছিল না। আমি অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু মাথার ভেতরটা তখনও আগের রাতের ঘটনায় ভরে ছিল। কাজে মন বসছিল না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম ঘটনাটা কাউকে বলতেই হবে। লাঞ্চ ব্রেকে আমি সহকর্মীদের সাথে বসে পুরো ঘটনাটা বললাম। সবাই প্রথমে হেসে উড়িয়ে দিল। কেউ বলল ওভার থিঙ্কিং করছিস, কেউ বলল রাতে এইসব একটু লাগে। কিন্তু একজন পুরনো কর্মচারী চুপ করে বসেছিল। সে কোনো কথা বলছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল একটা অদ্ভুত গম্ভীর দৃষ্টিতে। আমি ওর দিকে তাকাইতে সে ধীরে ধীরে বলল, তুই কি কাল ব্রিজের রাস্তা দিয়ে এসেছিলি? আমার বুকটা কেমন করে উঠল। আমি ধীরে মাথা নাড়লাম, হ্যাঁ। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, 2 বছর আগে এই ব্রিজের কাছে একটা মারাত্মক বাইক দুর্ঘটনা হয়েছিল। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সে আবার বলল, লোকটা সেখানেই মারা যায়। আমার গলা কিভাবে জানি শুকিয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। সে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তারপর থেকে অনেকে বলেছে রাতে ওই রাস্তা দিয়ে গেলে বাইকের পেছনে কেউ বসে পড়ে। আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারছিলাম না। সেদিনের পর আমি আর কখনো ওই রাস্তা দিয়ে রাতে যাইনি, কখনো না। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি। আজও মাঝে মাঝে রাতে যখন একা বাইক চালায় হঠাৎ মনে হয় বাইকটা একটু ভারী হয়ে গেছে, যেন কেউ নিঃশ্বাসের শব্দ পেছনে বসেছে। আমি আর কখনো পেছনে তাকাই না, শুধু সামনে তাকিয়ে চালিয়ে যায়। কারণ আমি জানি পেছনে তাকালে হয়তো কিছুই দেখা যাবে না, কিন্তু কিছু একটা থাকবেই। আর কখনো কখনো আমার কাঁধের কাছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস লাগে, একদম আগের মতো, ধীরে নিঃশব্দে, যেন কেউ খুব কাছে বসে আছে, আজও আমার সাথে যাত্রা চালিয়ে যাচ্ছে।
গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা পেতে। আবারও চলে আসছি এমনই একটি নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।